সুপ্রিয় দর্শক, আবারও শুরু করছি রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের 89তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক জানেন যে আমরা সপ্তাহে 5 দিন শুরু করেছি, শনি থেকে বুধবার এই সময় আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি এবং নিশ্চয়ই আজকে সেই অনুযায়ী সপ্তাহের শেষ দিন। আগামী শনিবার থেকে আবার আমরা শুরু করব। আমাদের এই শুরুর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে এখন সব রাজনৈতিক দল অংশ নিচ্ছেন এবং ইতিমধ্যে তারা আজ নমিনেশন পেপার সাবমিটের শেষ দিনে সকল স্থানেই তারা যার যার মার্কা নিয়ে মাফ করবেন যার যার মনোনয়ন নিয়ে তারা জমা দিয়েছেন রিটার্নিং অফিসের কার্যালয়ে এবং রিটার্নিং অফিসগুলোতে একটি উৎসবমুখর পরিবেশ এখন পর্যন্ত। যদিও একটি আইনের একটা বেড়াজাল আছে যে কেউ 7 জনের বেশি সাথে করে নিয়ে যেতে পারবেন না। আমরা সেই অবস্থা তো শুনবই। এছাড়া কিছু জটিলতাও আছে। মহাজোটের এখনও চূড়ান্ত হয়নি, সবাই সাবমিট করছে, হয়তো পরে প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত হবে। এই নিয়ে টানাপোড়ন আছে, মহাজোটে আছে ঐক্যফ্রন্টেও টানাপোড়ন। আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, নির্বাচনের প্রস্তুতি, অন্যান্য প্রস্তুতি বিষয়েও কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ দুজন বিশেষজ্ঞ আছেন আমার সাথে। আমি পরিচয় করে দিচ্ছি। আমার বাম প্রান্তে আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক ও গবেষক, এবং তার পাশে আছেন মাহবুব কামাল, সহকারী সম্পাদক, দৈনিক যুগান্তর। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। দর্শক, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা একটু শুরু করি। নানান রকম ঘটনা প্রবাহ চলছে। কামাল ভাই, আপনাকে দিয়ে একটু যদি শুরু করি, যে যেই নমিনেশন পেপার সাবমিশন নিয়ে জোটের মধ্যে টানাপোড়ন নিয়ে কে থাকছে না একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই দৃশ্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে আমি গণতন্ত্রের একটা দায়, সেটা একটু 1 মিনিট বলি। সেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের এমনই দায় যে সামনে কি হবে সেটা আমরা বুঝতে পেরেও আমরা সবাই একটা ফেয়ার ইলেকশন দিতে চাই। এইটা ধরেন কথার কথা, জাতীয় ঐক্যফ্রন্ট যদি জিতে যায় তাহলে কি হবে, কোথায় যাবে কামাল হোসেন সাহেব, কোথায় যাবে মান্না, কোথায় যাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইত্যাদি। সিচুয়েশনের কোনো পরিবর্তন হবে না এবং 15 দিনের মাথায় ভোটাররা ভাববে যে ভোট দিয়ে ভুল করেছি। সব ইলেকশনে তাই হয়, 15 দিনের মাথায় বলে যে ভোট দিয়ে ভুল করেছি। তারপরেও আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, এটাই হচ্ছে গণতন্ত্রের দায়। এখন আপনি যে প্রশ্নটা করছেন, আসলে যত দিন যাচ্ছে আমাদের অবাক হওয়ার ক্ষমতা তত কমে যাচ্ছে। আমরা এখন কোনো কিছুতে অবাক হই না। যেমন ধরেন নমিনেশনের ব্যাপারটা ধরেন, এখন যেভাবে নমিনেশন দেয়া হলো বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপিতে, মানে কি হলো আর কি, আব্দুর রহমান বদিকে দেয়া হলো না, তার স্ত্রীকে দেয়া হলো। রানাকে দেয়া হলো না, তার বাবাকে দেয়া হলো। গোলন্দাজের ছেলেকে দেয়া হলো। তারপরে ধরেন আরেকটা নাম বলতে তো ভয়ও লাগে, নারায়ণগঞ্জের সেলিম ওসমান, উনিও নমিনেশন পেলেন। তার মানে কি, তাহলে নির্বাচনটা কি তাহলে মাঠ দখলের লড়াই? কারণ আমরা তো এই ডাইনেস্টিগুলো থেকে বের হয়ে আসতে পারতেছি না। বদির স্ত্রী মানে তো সেই বদির সার্কেলই, কিংবা রানার বাবা মানে তো সেই রানার সার্কেলই, তাই না? কিংবা এই কি বলে যে গোলন্দাজের ছেলে মানে তো সেই গোলন্দাজের সার্কেলই। তাহলে আমরা এই মানে মাফিয়া চক্র থেকে তো আমরা বের হতে পারছি না। আচ্ছা, অন্যদিকে দেখেন বিএনপি কি করলো, 10 বছর আগেও যারা বিতর্কিত ছিল, 10 বছর আগে বিএনপি তো ধরেন যে এরপরে তো আর বিতর্কিত হওয়ার সুযোগ নাই, তাদের অনেককেই কিন্তু তারা নমিনেশন দিয়েছে। জামাতের কমপক্ষে 25 জনকে তারা আপনার ধানের শীষ মার্কা দিয়েছে। কতবার তো বেশি ছিল, সে তুলনায় কম। হ্যাঁ, যাই হোক, দিয়েছে তো 25। মানে জামাত নিয়ে এত কথা হলো, আচ্ছা, এত কথা হলো, এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বললেন, এবং তারা দলীয় প্রতীকটাই তুলে দিয়েছে। আগে তো তারা বোধহয় তাদের নিজেদের প্রতীক নিয়ে হারিকেন, দাঁড়িপাল্লা নিয়ে করতো। তার মানে কি দাঁড়ালো, মানে আমরা নমিনেশন দেওয়ার ব্যাপারে আমরা যেটা কথা হচ্ছিল যে এবার সৎ এবং নিবেদিত প্রাণদেরকে নমিনেশন দেওয়া হবে, সেটা তো আমরা দেখলাম না। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড দেখেন, এই গণফোরামকে একটা ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করছে অনেকে। সরাসরি বিএনপিতে গেলে কেমন দেখায়, শরম লাগে,
সুতরাং প্রথমে গণফোরামে যাচ্ছি, তারপরে ওখান থেকে আবার ধানের শীষ নিচ্ছি না, ও ধানের শীষ, আচ্ছা, তাই না? হ্যাঁ। যেমন ধরেন আপনার এই যে আবু সাইদ সাহেব, উনি সরাসরি বিএনপিতে গেলেন না, গেলেন গণফোরামে। রেজা সাহেব উনি সরাসরি বিএনপিতে গেলেন না, রেজা কিবরিয়া উনি গেলেন গণফোরামে। মানে গণফোরামটা এখন একটা ট্রানজিট ক্যাম্প হয়ে গেছে। মানে সরাসরি বিএনপিতে গেলে একটু খারাপ লাগে, হ্যাঁ, আগে দীর্ঘদিন প্রগতিশীল রাজনীতি করছি ইত্যাদি, যদিও গোলাম মাওলা রনি সরাসরি গিয়ে বিএনপিতে যোগ দিয়েছে আদর্শগতভাবে, বরং সেই একটা রাইট ট্র্যাকে আছে। সে সরাসরি বলছে যে আমি চেঞ্জ করছি, এবং উনি বলছেন যে প্রেমিক প্রেমিকা যেরকম বলে যে তোমার আজীবন তোমার সঙ্গে আমি থাকবো, উনিও সেরকম বলছেন যে উনি আজ কখনোই বিএনপি ছাড়বেন না, উনি আজীবনই বিএনপির সঙ্গে থাকবেন। এখন এই যে সামগ্রিক অবস্থায় মানে ভবিষ্যতের কোনো আতঙ্ক, এটা নিয়ে একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে ফিউচার শক। আমরা এখন সবাই ফিউচার শকে আছি যে আসলে কি হবে। মানে নমিনেশনের ব্যাপারগুলো তো আমরা সেভাবে দেখলাম না, বিশেষ করে মহাজোটের দেখলাম না। তারপরে কি বলে যে বিএনপি জামাতকে ছাড়তে পারলো না। সবটা মিলে আমরা একটা ফিউচার শকের মধ্যে আছি। মানে যা তাই, মানে এখানে যেমন মহাজোট জাতীয় পার্টি এটা থাকলো, এবং আজকে জাতীয় পার্টিতে দেখা গেল যে যারা টাকা দিয়েছিল সে টাকা ফেরত নেওয়ার জন্য তারা বিক্ষোভ করেছে। হ্যাঁ, যেমন আমি বলি, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার যুগান্তরের যে প্রকাশক সালমা ইসলাম, একটা ছোট্ট উদাহরণ দিই। সালমা ইসলাম দীর্ঘদিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, উনি জাতীয় পার্টির জন্য অনেক কিছু করেছেন। দুইটা মিডিয়া, যুগান্তর এবং যমুনা টেলিভিশন, ক্রমাগতভাবে জাতীয় পার্টির সার্ভিস অনেকটা দিয়ে গেছে। অথচ দেখেন তাকে নমিনেশন দেওয়া হলো না। ওখানে শুনলাম যে তাদের কি নাম, জেনারেল সেক্রেটারি, না সালমান এফ রহমানকে দিয়েছে। না আমি বলি জাতীয় পার্টির জেনারেল সেক্রেটারি রুহুল আমিন হাওলাদার, উনি নাকি বার্গেনই করেন নাই। মানে বার্গেন তো করতে হবে অন্তত। ঠিক আছে, সালমান এফ রহমানকে শেখ হাসিনা কখনো ছাড়বেন না, সেটা ঠিক আছে, কিন্তু বার্গেন তো করতে হবে, যে তাই না? উনি নাকি বার্গেনই করেন নাই, এবং অনেকে টাকা পয়সা দিয়েছে, নমিনেশন বাণিজ্য যা তা রকম অবস্থা হয়েছে। এবং এরশাদ সাহেব যে আজকে মানে সিএমএইচে, এটার কারণটাই হচ্ছে এইটা, উনি এমন প্যাচে পড়ছেন মানে দলীয় মনোনয়ন বাণিজ্য নিয়ে আর কি। টাকা পয়সা উনি নিয়েছেন কিনা জানি না, কিন্তু রুহুল আমিন হাওলাদার যে বাণিজ্য শেষ হলে তো কেউ ব্যবসায়ীদের যায় থাকে। গত ইলেকশনে উনি সিএমএইচে ছিলেন, ইলেকশন করবেন কি করবেন না, পরে সুজাতা সিং এসে তার মান ভাঙালেন। এইবারও উনি ইলেকশনের আগে ঠিকই দেখলেন মানে সেই সিএমএইচে গিয়ে ভর্তি হইলেন। এই তো হচ্ছে আমাদের রাজনীতি আর কি। মানে এই টোটাল পলিউশন থেকে আমরা কবে বের হব? তারপরেও কিন্তু আমাদের নির্বাচনের মোহ কাটে না। মানে নির্বাচনটা কি? নির্বাচন তো হচ্ছে উপায়, লক্ষ্য না। লক্ষ্য তো হচ্ছে ভালো থাকা। আমরা নির্বাচনটাকে লক্ষ্য হিসেবে ধরে নিচ্ছি। নির্বাচন যে কি একটা মজা পাইছি আমরা, মানে এই নির্বাচন হলেই বোধহয় দেশ প্রতিবারই মোহভঙ্গ হচ্ছে, প্রতিবারই আশাভঙ্গ হচ্ছে, এবং প্রতিবারই ভোট দেওয়ার জন্য মুখিয়ে থাকছি। আবার নির্বাচন শেষ হয়ে 15 দিনের মাথায় মনে মনে বলতেছি, আহা ভোটটা দিয়ে তো ভুল করলাম, এমন কেন হলো? মহিউদ্দিন ভাই, আপনার কাছ থেকে একটু মূল্যায়ন চাই। ঐক্যফ্রন্টে আমরা যেটা দেখলাম যে ডক্টর কামাল হোসেন নির্বাচনই করছেন না, আব্দুল আল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল, তারপরে হাবিব নবী সোহেল করছেন না। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই জোটের যে এখন যে প্রধান ডক্টর কামাল হোসেন, তিনি নির্বাচন করছেন না। এটা কি একটা নেতিবাচক প্রভাব পড়বে কিনা তাদের নির্বাচনে? না, এটা তো নেতিবাচক প্রভাব পড়ার একটা কেন্দ্রীয় চরিত্র তো থাকে সব নির্বাচনে। এরকম হতেই পারে যে দলের, আমরা এটা দেখেছি এর আগেও, আমরা সবাই জানি জাসদ তৈরি করেছে সিরাজুল আলম খান, উনি কমিটিতে থাকেন না, নির্বাচন করেন না, তারপরে সবাই জানে যে দলটা তার। তো এটা খুব ম্যাটার করে না। ওই ডক্টর কামাল হোসেন উনি নির্বাচন করার মতন ওনার শারীরিক সক্ষমতাই নাই, কিন্তু কামাল হোসেন তো এখানে একটা প্রতীকী অর্থে তিনি নেতৃত্ব দিচ্ছেন ঐক্যফ্রন্টে, এবং তার একটা আমি বলবো যে সিভিল সোসাইটি ফেস আছে, ইন্টারফেস, যার ফলে তার ফেস ভ্যালুটাকে ওই জোট ব্যবহার করছে সেখানে তার। এবং তিনি বলেও দিয়েছেন তিনি ক্ষমতার জন্য না, তার একটাই কথা হচ্ছে যে তিনি বর্তমানে যে অবস্থাটি আছে তার ভাষায় যে সুশাসনের মারাত্মক অভাব, এটাকে রেস্টোর করা। এখন কথা হলো যাদের সাথে তিনি গেছেন তাদের মাধ্যমে এটা সম্ভব হবে কিনা সেটা হচ্ছে আরেকটি বিতর্ক। তবে তিনি নির্বাচন করুন বা না করুন, মানে তাকে কেন্দ্র করে
যে বিএনপি যে তার বলয়টি বিস্তৃত করতে পেরেছে, একটা বড় জোট করতে পেরেছে, এটাই হচ্ছে তাদের জন্য বড় পাওয়া। তো এখন তো দেখাই যাচ্ছে মাঠের লড়াইয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বা শেখ হাসিনার নেতৃত্বে আমি বলবো একটা মহাজোট, আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট, এটাই কিন্তু মূল খেলোয়াড় এখন নির্বাচনের মাঠে। তো এখানে নানান রকম সমীকরণ তৈরি হচ্ছে এবং প্রতিদিনই হবে। শেষ কথাটি হলো, আমি একটু আপনাকে সম্পর্কে জানতে চাই, 20 দলীয় জোটেও তো একটা বড় শক্তি হলো জামাত এবং সেখানে বিএনপিও আছে, কিন্তু হঠাৎ করে যেন মিয়ে গেল, সেখানে কর্নেল অলির নেতৃত্ব আছে, কিন্তু সেইটা খুব বেশি সামনে আসছে না, এর কারণটা কি? না, এখানে জামাতের তো নিবন্ধন নাই, আর শক্তিটা তো আছে সাংগঠনিক, না শক্তি আছে, শক্তি থাকতেই পারে। এক সময় আমাদের দেশে আমরা যদি ধরে নিই যে পূর্ব বাংলা সর্বহারা পার্টি, তারা তো নির্বাচন করতো না, নির্বাচন করলে তাদের জেতার কোনোই সম্ভাবনা ছিল না, জনভিত্তি তেমন ছিল না, কিন্তু তাদের তো শক্তি ছিল। শক্তিটা কি, আমরা কিভাবে ইয়ে করবো? যেমন হেফাজত বলেছে তারা নির্বাচন করবে না, তারা রাজনৈতিক দল না, এবং তারা ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের কোনো সদস্য যদি নির্বাচন করতে চায় এটা তার ব্যক্তিগত ব্যাপার, হেফাজতের নামে করতে পারবে না। কিন্তু হেফাজত একটা প্রচন্ড শক্তিশালী সংগঠন, একটা ফোরাম, এবং এদের সারা দেশ ডিস্টেবিলাইজ করার ক্ষমতা আছে, এবং সেই ক্ষমতাটি তারা 2013 সালে ডেমনস্ট্রেট করেছিল শাপলা চত্বরে। সুতরাং তাদের ক্ষমতাটিকে শেখ হাসিনা অত্যন্ত কৌশলে নিউট্রালাইজ করে দিয়েছে, এটা হচ্ছে তার সাকসেস। তো সুতরাং জামাতে ইসলামের যে ক্ষমতা, তাদের নিবন্ধন নাই, নানান কারণে তাদেরকে নিয়ে বিব্রত করা হয়। এখন তারা এইটা একটা কৌশল, তারা ব্যাকফুটে আছে, তারা নির্বাচন করবে। 20 দলীয় জোট যেটি আছে, সেই জোটের জামাত ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করাতে কি ঐক্য ফ্রন্টের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হলো? না, এগুলি হচ্ছে কি, এগুলি আমাদের হচ্ছে ওই যে বসে বসে ড্রয়িং রুমের এলিটিস্ট কথাবার্তা। সাধারণ মানুষ এইভাবে চিন্তা করে। মাঠ পর্যায়ে এটার কোনো না, একেবারেই না। মাঠ পর্যায়ে মানুষ দেখে যে আমার সামনে যে লোকগুলি নির্বাচন করছে, এদের মধ্যে এ হচ্ছে গুন্ডা, এ হচ্ছে ভালো, এ হচ্ছে চোর, এ হচ্ছে এই, তার বিচার কিন্তু ওই রকম। কিন্তু প্রতীকের কি কোনো গুরুত্ব নেই? নৌকা বা ধানের শীষ প্রতীকের গুরুত্ব আগে যেরকম ছিল, যেমন ওই 46 সালে নির্বাচনে মুসলিম লীগ থেকে বলা হয়েছিল যে মুসলিম লীগের মার্কা থাকলে ল্যাম্পপোস্টকেও আপনারা ভোট দেন। তারপরে 70 সালে এরকম ছিল যে কলা গাছকেও ভোট দেন। সিচুয়েশন কিন্তু এখন এরকম না। আগে 1 লাখ 1.5 লাখ ভোটের ডিফারেন্সে জয় পরাজয় নির্ধারিত হতো, এখন 5 ভোট 10 ভোট 15 ভোটের ডিফারেন্স নির্বাচনে জয় পরাজয়। এখানে ব্যক্তি সব জায়গায়, সেইখানে একটা ছোট দল যার 100 ভোট আছে একটা এলাকায়, সেও কিন্তু জয় পরাজয় ভূমিকা রাখতে পারে। সেই জন্যই তো জোটে ছোট দলগুলির কদর। আগের মতন একচেটিয়া, এখন মনে করেন যে আমরা দেখব যে 4টি আসনে হয়তো জয় পরাজয় নির্ধারণ হয়েছে হয়তো 500 বা 1000 ভোটের ব্যবধানে, সেখানে ছোট দলগুলো নিয়ামক ভূমিকা পালন করতে পারে। আবার কোথাও কোথাও দেখবেন যে ভোটের ব্যবধান হয়তো 1 লাখের উপরে। কিছু কিছু পকেট আছে, যে পকেটগুলিতে পার্টিকুলার একটি মার্কা ছাড়া বাকিদের কোনো অস্তিত্বই নাই, কিছু কিছু জেলায় এরকম আছে। সেইখানে ছোট দলগুলি মানে কোনো হিসাবেই আসবে না। সুতরাং এক এক জায়গার বাস্তবতা এক এক রকম। মার্কার ব্যাপারটি তো আছে, কিন্তু কথা হচ্ছে যে এই অভিযোগগুলো কারা করে? মনে করেন যে জামাত কেন ঐক্যফ্রন্টের ইয়েতে ধানের শীষে ভোট করছে, সেখানে কামাল হোসেনের মতন ভদ্রলোকরা কেন যায়, রব মান্নার মতন লোকেরা কেন যায়? এই প্রশ্নগুলি তো করছে আওয়ামী লীগ শিবির থেকে, তো তারা তো করছে না। আবার তারাও বলতে পারে যে মেজর মান্নান আর শমশের মোবিন চৌধুরী কি করে একদল করে, প্রশ্ন তো আছে। বা হোসেন মোহাম্মদ এরশাদের সাথে কিভাবে সখ্য করে আওয়ামী লীগের মতো। এই যে গত পরশু দিনই বোধ হয় না 2-3 দিন আগে এই যে মেজর মিলনের মৃত্যুবার্ষিকী গেল, তাই না? এই ব্যাপারে তো আমরা দেখলাম না কোনো কাজে। এই ইয়েগুলো রয়ে গেছে। এগুলো প্রতিপক্ষ শিবির থেকে সবসময়ই এই ধরনের প্রশ্ন তোলা হয় ওদেরকে বিব্রত করার জন্যে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এত হিসাব নিকাশ করে না। এবং সাধারণ মানুষকে রাজনীতিবিদরা মনে করে নির্বোধ, তারা বেশি চালাক। আসলে কিন্তু ব্যাপারটা উল্টো।
সাধারণ মানুষ কিন্তু নির্বাচনের দিন গণেশ উল্টে দেয়, এবং এটা অতীতে বহুবার হয়েছে। জি, আমরা একটি বিষয় তো নিশ্চিত হয়ে গেল যে যারা কোর্টের সাজার কারণে এখন আর তারা করতে পারছে না, এই ঘটনার মধ্য দিয়ে খালেদা জিয়ার নির্বাচনে আসার সম্ভাবনাটা যে নষ্ট হয়ে গেল, এই ঘটনাটা কি দলের উপরে, জোটের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? মানে আমরা তো বাংলাদেশের মানুষ সবসময় অভ্যস্ত হাসিনা খালেদার নির্বাচন দেখতে, যখনই নির্বাচন হয় দুই নেত্রী সফর শুরু করেন বা তাদেরকে ঘিরে করেন, এখানে সেই জায়গাটা যে নষ্ট হয়ে গেল, এটার কোনো প্রতিক্রিয়া না? এটা ব্যাপারটা হলো যে এইটা কালকে ডিসাইডেড হয়ে গেছে যে মিসেস জিয়া আর ইলেকশন করতে পারবেন না। আচ্ছা, আমি একটু দাঁড়ান, আসি আপনার কাছে, আমরা একটু বাইট দেখি এই বিষয়ে একটু বক্তব্য আছে অ্যাটর্নি জেনারেলের। সংবিধানের এই বিধানটা অনুচ্ছেদ 66 বিধান, এটা আমাদের সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল 1972 সনে, তখন থেকেই ছিল। এটা খালেদা জিয়ার জন্য এই বিধান নতুন করে সংযোগ করা হয়নি। সুতরাং যারা এই কথা বলে তারা সঠিক কথা বলে না। এটা সবার জন্য প্রযোজ্য, সেটা খালেদা জিয়া হোক বা সাধারণ একজন নির্বাচন প্রার্থী হোক, একই অবস্থা হবে। তিনি যদি সাজাপ্রাপ্ত হন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি যদি খালাসও পেয়ে যান এই মামলা থেকে, তবু তাকে আগামী এই মুক্তি লাভের পরে আরও 5 বছর অপেক্ষা করতে হবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। কখনই আগে থেকে বলা উচিত না, এটা ওনার বক্তব্য বা ওনার সাবমিশন, কিন্তু এটা রিটার্নিং অফিসারের জুরিসডিকশন। রিটার্নিং অফিসার উইল ডিসাইড যে ইলেকশন করতে পারবেন কি পারবেন না। যতক্ষণ রিটার্নিং অফিসার ডিসাইড করছেন না, ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে ইলেকশন করতে পারবেন না। রিটার্নিং অফিসারের ডিসিশনের এগেনস্টে আপিল আছে বিফোর ইলেকশন কমিশন, দেয়ার আফটার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। ইটস এ লং ওয়ে টু গো। সো অ্যাট দিস স্টেজ ইট ক্যানট বি সেড দ্যাট সামওয়ান ক্যানট কন্টেস্ট দ্য ইলেকশন। জি, ব্যাপারটা হলো এটা কালকে ডিসাইড হয়ে গেছে যে খালেদা জিয়া ইলেকশন করতে পারবেন না। কারণ ওই যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, কনস্টিটিউশনের 66(2) ঘ, সেখানে ক্যাটেগরিক্যালি বলা আছে, এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো দ্ব্যর্থক কোনো কিছু না, ক্লিয়ার কথা আছে যে মানে আদালত কর্তৃক 2 বছরের কারাদণ্ড হলে উনি মানে নির্বাচন করতে পারবেন না। এবং এরপর যদি উনি যদি খালাসও পেয়ে যান অথবা সাজা ভোগ করার পরে আরও 5 বছর তাকে ওয়েট করতে হবে যে নির্বাচন। এটা কনস্টিটিউশনের একেবারে ক্যাটাগরিক্যাল কথা। তারপর কালকে হাইকোর্টের তো রায় হয়েই গেল যে দণ্ড স্থগিত না হলে কেউ নির্বাচন করতে পারবেন না। এখন রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার তো দেখবেন যে কমিশন কি বলে কিংবা আদালত কি বলে, সেটা তো ফর্মাল একটা ব্যাপার, কিন্তু অলরেডি ডিসাইডেড হয়ে গেছে যে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। এবং এইটা কিন্তু বিএনপির নেতৃত্ব আগে থেকেই জানেন, তারা যে জানেন না এমন না। মানে মিসেস জিয়া এবং তারেক রহমান নির্বাচন করতে পারবেন না এবং তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, কোনো ক্যানভাস করতে পারবেন না, প্রোপাগান্ডা যেতে পারবেন না, এইটা বিএনপি নেতৃত্ব জানে, এটা 6 মাস আগে থেকেই জানে। কিন্তু ওই যে মানে বলতে হয় কথা, মানে যেটা বলার জন্য বলতে হয়। তো আমি মনে করি যে এইটা মানে মিসেস জিয়া ইলেকশন করতে পারবেন না, এইটাকে 2 ভাবে দেখার অবকাশ আছে। একটা হচ্ছে যে উনি নির্বাচনী প্রচারণা যে অংশগ্রহণ করতে পারবেন না, যেহেতু যেমন 2001-এর ইলেকশনে কি দেখা গেছিল, মিসেস জিয়া যেদিকে গেছেন পিছনে পিছনে হাজার হাজার লোক 2001-এর ইলেকশনে, হ্যাঁ, এবং একটা গণজোয়ারের মতো ছিল, এবং তাই রেজাল্টে তো তাই প্রমাণ পাওয়া গেল। আওয়ামী লীগ মাত্র 30টা সিট পেয়েছিল। সেরকম সিচুয়েশন তো, আর যদিও এবারও মানে অ্যান্টি ইনকামবেন্সি, এখনও তো মানে অপোজিশনে ছিল, অপোজিশনে আছে বিএনপি, তো সেরকম নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে যেহেতু পারবেন না, এটা একটা নেগেটিভ সাইড। আবার পজিটিভ সাইড হচ্ছে এতে সিম্প্যাথি ভোট বাড়তে পারে। আচ্ছা, যেমন ধরেন যে হ্যাঁ, নেত্রী জেলে আছে আমাদের, বা যারা খালেদা জিয়ার পার্সোনালিটির প্রতি বায়াসড, যারা খালেদা জিয়াকে দেখে বিএনপি করে, তাদের মধ্যে এক ধরনের সিম্প্যাথি ফিলিং গ্রো করবে এবং এইটা পজিটিভলি। সুতরাং মিসেস জিয়া জেলে, এইটাতে বিএনপির হতাশ হওয়ারও কিছু নাই, আবার খুব আশাবাদী হওয়ার কিছু নাই। এটা ফর অ্যান্ড এগেইনস্ট দুইটাই আছে। সিম্প্যাথি ভোট
বাড়তে পারে, আবার যেহেতু নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না সেহেতু সেইভাবে মানে মানুষকে মোবিলাইজ করানো যাবে না। সো আপনি কাটাকাটি করলে এটা সমানই হয়ে যাচ্ছে। জি, কিন্তু এইটা আচ্ছা, মানে একই রকম আইনগত জটিলতাটা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মোটামুটি কাছাকাছি, মহিউদ্দিন খান আলমগীর তাদের ক্ষেত্রে বা এরশাদ সাহেবের তাদের ক্ষেত্রে না, এইটা কেন হয়েছিল, মানে এইটা খুবই, কালকে তো অ্যাটর্নি জেনারেলও ক্লিয়ারলি বলতে পারলেন না। উনি বললেন যে তখনকার তাদের আইনজীবীরা কি করছে। হ্যাঁ, এইটা কেন একই আইন কেন তাদের জন্য প্রযোজ্য হলো না? হ্যাঁ, কেন মিসেস জিয়ার ক্ষেত্রে কিংবা আমানুল্লাহ আমান সহ আরো 5 জনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, ওনাদের ক্ষেত্রে কেন? ওনাদের ক্ষেত্রে কি মানে দণ্ড কি মওকুফ হয়েছিল বা স্থগিত এরকম? না, দণ্ড তো ছিল, তারপরও তো ওনারা এমপিগিরি করছেন। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে করলেন এটা? মানে এটা তো একটা আইনগত ব্যাখ্যার ব্যাপার। এবং কালকে আমি দেখলাম অ্যাটর্নি জেনারেল নিজেও এটা ব্যাখ্যা দিলেন না, ওনারা কিভাবে করলেন, এরশাদ, মহিউদ্দিন খান আলমগীর এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তো কিন্তু এই খালেদা জিয়ার ব্যাপারটা এইটা কিন্তু অলরেডি ডিসাইডেড, এইটা নিয়ে আর কোনো অ্যাম্বিগুইটি নাই, কোনো দোদুল্যমানতা কিংবা কোনো দ্ব্যর্থক কিছু নাই, উনি আর ইলেকশন করতে পারবেন না, এটা ডিসাইডেড হয়ে গেছে। জি, আসছি আপনার কাছে আসছি। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি মহিউদ্দিন আহমেদ এবং মাহবুব কামাল। আমরা এখন যে বিষয়টি আলোচনা করতে চাই মহিউদ্দিন ভাই, সেটি হচ্ছে যে উৎসবের একটা পরিবেশ ছিল, আবার সহিংসতাও হয়েছে। আমরা খবর পেলাম কিছুক্ষণ আগে যে নাটোরে যুবলীগের একজন কর্মী বা সমর্থক মারাও গেছে এই সংঘর্ষে। এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? এই যে মনোনয়নপত্র জমা দেওয়া, উৎসব, বা আবার অন্যদিকে একটা শঙ্কাও আছে যেটা বিএনপির পক্ষ থেকে বারবার বলছে যে গ্রেপ্তার, ফলে অনেকে তারা নিজেরা উপস্থিত না হয় তাদের প্রতিনিধিদের মাধ্যমে তারা নমিনেশন পেপার জমা দিয়েছে। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে এগুলি সব নির্বাচনই হয়। এমনকি এখন তো ওই যে কি বলে যে মৃত্যুবার্ষিকী, নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে খানাপিনার আয়োজন হয় সেখানেও 2 গ্রুপে মারামারি করে মরে যায়। তারপরে গরু হাইজাক হয়ে যায়, গরু আর জবাই হয় না। তো এগুলি মানে হচ্ছে। এখন এটা কোন স্কেলে হবে সেটা হলো, যদি ছোটখাটো এগুলো আমি ধর্তব্য মনে করি না, কারণ এগুলি আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই এটা আছে। দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতারা এগুলো মারামারি করবে, তারপর এক দল আরেক দলের সঙ্গে মারামারি করবে, তারপরে এদের সাথে পুলিশের মারামারি হবে, এগুলি হবে। তো সুতরাং এগুলি কিছু কিছু আমি এখনো সিরিয়াসলি নেওয়ার মতন পর্যায়ে এটা আসেনি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে সেটা একটা হলো শঙ্কা, বিশেষ করে বিরোধী পক্ষ থেকে বলা হচ্ছে যে গ্রেপ্তার। না, এটা তো এই অভিযোগটি তো অনেকদিন ধরে আছে, এই অভিযোগের সত্যতাও আছে, এবং সরকার থেকে তো বলাই হচ্ছে যে তাদের বিরুদ্ধে মামলা আছে। এখন বলা হয়েছিল যে তফসিল ঘোষণার পরে তো এই ধরনের কথা কাজ হওয়ার কথা না, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যে সংলাপ হয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে তারা তালিকা দিয়েছে, তারা বলেছে যে এরকমটি হবে না, তবে সুনির্দিষ্ট মামলা থাকলে তো সেটা হলো অন্য কথা। মামলা তো এখন তো সুনির্দিষ্ট মামলা আছে, বা অনেক সময় দেখা যায় যে অনেক 500 জন অজ্ঞাতনামার নামে মামলা থাকে, সেই অজ্ঞাতনামাগুলি তখন হঠাৎ করে জ্ঞাত হয়ে যায়, তখন তাদের বিরুদ্ধে মামলা হয়। তো এইগুলি আমি মনে করি যে এগুলো এড়াতে পারবে না মানে বিরোধী পক্ষ, এগুলো চলতে থাকবে, এবং বিরোধীদেরকে চাপে রাখার জন্যে সরকারি জোট মানে হেন কাজ নাই সেটা করবে। আর নির্বাচন কমিশনের সমস্যাটি হচ্ছে, নির্বাচন কমিশন তো তার সেই ক্যারিশমা দেখাতে পারবে না, ঐতিহাসিকভাবে সেটা সম্ভব না,
কারণ যে কোনো দেশে আমি মনে করি আমাদের মতন দেশে নির্বাচন কমিশনের যে স্বাধীনভাবে শক্ত হয়ে কাজ করার জন্য সবচেয়ে বড় শর্ত সেটি হচ্ছে সরকারের সমর্থন এবং সহযোগিতা। তো সেইটার লেভেলের উপর ডিপেন্ড করবে নির্বাচন কমিশন কতটুকু করবে। হয়তো কোথাও কোথাও তারা ইন্টারভেন করবে, কোথাও কোথাও তারা বলবে হ্যাঁ আমরা না করি। কমিশন বা সরকারের সিদ্ধান্ত কি জানেন, তারা চিঠি ইস্যু করে, তারা বলে দেয় যে অ্যাকশন নাও। সেই অ্যাকশনটি হয়তো 5 বছরেও নেওয়া হলো না। আমরা জানি যে এর আগে নির্বাচনী ট্রাইব্যুনালে কোনো অভিযোগ হলে সেটা নিষ্পত্তি হতে হতে সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। আরেকটি বিষয় যেটা মাহবুব কামালের সাথে আপনি কথা বলছিলেন, যে ওই যে নির্বাচনে পার্টিসিপেট করার যোগ্যতা, ওই যে নিম্ন আদালতে দণ্ডিত হলে, এই ব্যাপারটির কিন্তু ধোঁয়াশা তেমন নাই। এটা ছিল আগে আমরা যেটা দেখতাম, সেটা হচ্ছে যে আপিল চলাকালে নিম্ন আদালতের দণ্ডিত হলেও তারা স্বাভাবিক কার্যক্রম করতে পারতেন। এখন সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আপিল চলাকালেও যদি নিম্ন আদালত দণ্ড দিয়ে থাকে তাহলে তিনি আর নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার যোগ্যতা রাখবেন না। এই ডিফারেন্সটা আমি দেখছি, যেটা আগে ছিল না। তো আমার মনে হয় আগে যারা নিম্ন আদালতে দণ্ডিত হওয়া সত্ত্বেও সংসদ সদস্য হিসাবে বহাল ছিলেন, হ্যাঁ, বা এই যে 2 জন মন্ত্রিত্ব 50,000 টাকা করে জরিমানা দিয়েও মন্ত্রিত্বও বজায় রেখেছেন, তো সেটা ওই এগুলি তারা একটা বোধহয় ব্যাপার আছে যে দণ্ড এবং সাজা, এই দুইটার নিয়ে একটা জটিলতা আছে। এইটা এই উকিল সাহেবরা নানান রকম ব্যাখ্যা দেন, সাধারণ মানুষ সেটা বোঝে না। আর ওই যে 66 ধারা, 226-এর 5 ধারা, এগুলো আমার কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হয়। সাধারণ মানুষের এগুলো বোধগম্য না। আমি দেখেছি যে আমাদের পুরো বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থাটি হচ্ছে উকিল এবং ক্রিমিনালদের পক্ষেই যায়, সাধারণ মানুষের এগুলো বোঝেই না। কোনো কিছু বুঝতে হলে তাদের কাছে যেতেই হবে, এবং বছরের পর বছর এই ব্যবস্থাটি চলে আসছে। এখানে আইনের 2 রকম ব্যাখ্যা হয়। এখানে সবচাইতে বড় হচ্ছে সরকারের ইন্টেনশনটা কি। আমি মনে করি যে সরকার যদি বা ক্ষমতাসীনরা যদি মনে করে যে আমাদেরকে মানে একটা যদি মানে প্রতিযোগিতায় আমরা একটু সমস্যা আছে, তাইলে আমি ম্যানিপুলেট করব। এই ম্যানিপুলেশনটা আমাদের দেশে সব সময় হয়ে এসেছে। 73 সালে আমরা দেখেছি ম্যানিপুলেশন অল্প সিটে হয়েছে, তারপরে সামরিক শাসনের সময় তো পুরোপুরি হয়েছে। 91 সালের পর থেকে যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো হয়েছে, সেখানেও ম্যানিপুলেশনের চেষ্টা করা হয়েছে। পছন্দের লোককে সেনাপ্রধান বানানো, পছন্দের লোককে সিইসি বানানো, পছন্দের লোককে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বসানো। আবার তত্ত্বাবধায়ক সরকার এসে কিছু উলট পালট করেছে, এটা নিয়ে আবার তারা গোস্বাও করেছে। এগুলো তো আমরা দেখেছি। এবং যারাই ওই নির্বাচনগুলিতে হেরে গেছে তারা কখনোই ফলাফল মেনে নেয়। তত্ত্বাবধায়ক সরকারটিকে রাজনীতিবিদরাই পচিয়ে দিয়েছিল, এবং যার রেজাল্টে আমরা দেখলাম যে 2007 সালে একটা ওলট পালট হয়ে গেল। তখনই বোঝা গেছে এই ব্যবস্থাটি আর থাকবে না। তো সুতরাং আজকে এই বিরোধী পক্ষ, বিশেষ করে বিএনপি যে অভিযোগগুলো করছে যে যে ফাঁদে তারা পড়েছে, তার শর্তগুলো কিন্তু তারাই বেশিরভাগ তৈরি করেছিল। তো সুতরাং এখানে এখন আমরা তো জাস্ট দর্শক হিসাবে আমরা এইটুকু বলতে পারি যে এগুলো ভালো না, এগুলো কাম্য না, এগুলো আইডিয়াল সিচুয়েশন এরকম হওয়া উচিত না। এই উচিত অনুচিতের মীমাংসা হতে হতে আমার মনে হয় আরো 10-15 বছর লাগবে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এইটা কি তাদের সরকারের বা নির্বাচন কমিশনের প্রতি অতিরিক্ত আস্থা, নাকি হতাশার থেকে এই সিদ্ধান্তটা? না, তারা বলছে যে মানে পরিস্থিতির উপর তারা নজর রাখছে, কিন্তু তারা কি বলে যে পর্যবেক্ষক পাঠাবেন না। এখন এখানে পর্যবেক্ষকের ব্যাপারে এর আগেও কথা উঠছিল। যে প্রথম কথা হচ্ছে যে 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হলো, ওই সময়টা তো ইউরোপ আমেরিকা এক ধরনের ছুটি চলে, এবং এটা বোধহয় জানুয়ারির 5-6 তারিখ পর্যন্ত চলে, ক্রিসমাস এবং নিউ ইয়ার্স ডে। সেই অবস্থাতে মানে সাংগঠনিকভাবে পর্যবেক্ষককে জোগাড় করে পাঠানো, সেটা একটা টেকনিক্যাল প্রবলেম হইতে পারে। আর ওরা তো বলছে যে তারা নির্বাচনের উপরে নজর রাখবে,
এখন নজরটা তারা যদি অন্যভাবে রাখতে পারে ভালো কথা, মানে একেবারে ফিজিক্যালি পর্যবেক্ষক পাঠাইতে হবে এরকম তারা হয়তো মনে করছে না। আমার কথা হচ্ছে যে বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক এইটা খুব একটা যায় আসে না এই অর্থে, যেমন ধরেন এখন তো মানে বাংলাদেশ মানে অভ্যন্তরীণভাবে আমি বলি, অভ্যন্তরীণভাবে তো 112টা 114টা সংগঠন থেকে পর্যবেক্ষক থাকবে, যদিও বলছেন কমিশনার বলছেন যে মূর্তির মতো দাঁড়ায় থাকতে হবে। এটা কেন বললো না আমি বুঝলাম না। মানে ওই যে বলে যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, তা ওটা কিসের প্রেম? হ্যাঁ, তা আমি বলতে পারবো না, আমি কোনো কমপ্লেন করতে পারবো না ইমিডিয়েটলি, কোথাও মিডিয়ার সাথে কথা বলতে পারবো না, তো এটা কিসের পর্যবেক্ষক? যাই হোক, সেটা পরে অন্য আলোচনা। কথা হচ্ছে দেশি পর্যবেক্ষক থাকছে প্রায় 112টা সংগঠনের। আর সবচেয়ে বড় কথা, এখন তো সিটিজেন্স জার্নালিজমের যুগ। এখন যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সেই কিন্তু একজন জার্নালিস্ট, সেই কিন্তু একজন পর্যবেক্ষক। হ্যাঁ, বিষয়টা তো এখন মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই যে সিটিজেন জার্নালিজম যেটাকে আমরা বলতেছি, প্রত্যেকেই এখন সাংবাদিক। মেইন স্ট্রিম মিডিয়া এবং সিটিজেন জার্নালিজম এই দুইটার চোখকে ফাঁকি দিয়ে কোনো ম্যানিপুলেশন করা, সেটা ধরা পড়বেই। হ্যাঁ, এই দুইটাকে ফাঁকি দেওয়া খুব কঠিন কাজ। সুতরাং ইট লিটল ম্যাটার্স ওয়েদার মানে বাইরের পর্যবেক্ষক আসলো কি আসলো না, এটা আমি খুব একটা বেশি গুরুত্ব মনে করতেছি না। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু দেশীয় পর্যবেক্ষকদের ব্যাপারেও তো বেশ কিছু কথাবার্তার কারণে বা নিয়মকানুনের কারণে সেটা নিয়েও একটা প্রতিক্রিয়া হয়েছে। হ্যাঁ, প্রতিক্রিয়া হয়েছে। ওই বললাম, ওই যে মানে সেক্রেটারি সাহেব উনি কেন এত কিছু কথা বলেন, মানে কি বলে নির্বাচন কমিশন, না কিন্তু বললো না, কিন্তু আবার সেই বিষয়গুলো যদি আরোপ করে তো সেটাও তো আবার না। আমি বলছি না, নির্বাচন কমিশন সচিব কেন এত বেশি কথা বলেন আমার কাছে বোধগম্য না। উনি কেন বলতে গেলেন যে মূর্তির মতো দাঁড়ায় থাকতে হবে? মানে এটা হয়তো তাদের ইন্টেনশনও তো হতে পারে, মানে এটাই হয়তো তাদের সদিচ্ছা। হ্যাঁ, তারা বলতে চাচ্ছে যে নির্বাচন কমিশন যদি কোনো ফ্ল দেখে, কোনো মানে ম্যানিপুলেশন দেখে, তাইলে তারা লিখিত আকারে পরে জানাবেন। পরে জানে কি হবে? মানে বৃষ্টি শেষের কি বলে রংধনু দেখে তো লাভ নাই, তাই না? বৃষ্টির সময় তো কথা বলতে হবে। বৃষ্টি শেষ হয়ে গেলে পরে একটা রংধনু উঠলো, তাতে লাভটা কি? কথাটা হচ্ছে যে যখনকার অন্যায় তখনই তো বলতে হবে। এখন ধরেন যে নির্বাচন শেষ হয়ে গেল, রায় হয়ে গেল, সারা দেশে বিজয় উৎসব, ভিক্টরি, মানে এইভাবে ভিয়াং দেখাচ্ছে সবাই, বিজয় হয়ে গেল, পরাজিত হয়ে গেল। তারপরে আপনি একটা প্রতিবেদন দিলেন যে এইখানে আপনার অনিয়ম হয়েছে, তাতে লাভ কি? দেশ তো তখন উল্টে গেছে। মহিউদ্দিন ভাই, আপনার কি যে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের এই সিদ্ধান্ত আর দেশি পর্যবেক্ষক, এটার ফলে মানে কি দাঁড়াচ্ছে তাহলে? না, এখানে দেশি পর্যবেক্ষক সংস্থা যেগুলো আছে তাদেরকে নিয়ে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অনেক আপত্তি আছে। তারা কিন্তু কিছু পর্যবেক্ষক সংস্থা আছে যাদের ব্যাপারে একটি দলের আপত্তি, তারা মনে করে তারা পার্টিজান, অন্যরাও এরকমই বলে। এবং এই ব্যাপারে আমি জানি না ইলেকশন কমিশন হয়তো আলটিমেটলি কয়জনকে কয়টা, আমি শুনেছি গত সিটি কর্পোরেশন নির্বাচনও আপনার এখানে বসেই তো ওই যে মুনিরা খান, ওনার সাথে কথা হলো যে তারা কতজন পর্যবেক্ষক দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের কার্ড ইস্যু করা হয়েছে খুব কম, যেটা দিয়ে সবগুলো সেন্টার কাভার করা যায় না। সুতরাং এখানে যারা আছেন তাদেরকেও নানান সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হবে। এই ইলেকশন কমিশনের সচিব যে সমস্ত কথাবার্তা বলেছেন, এইটা মানে এগুলি যদি কোনো কমিশনার বলতেন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। অনেক সময় আমরা দেখি যে সীমা অতিক্রম করে আমরা অনেকে অনেক কথা বলি, যেটা বলা দরকার না সেটাও বলি। আর ওই ইউরোপিয়ান পার্লামেন্টের এই ব্যাপারটা আগে থেকেই কথাবার্তা ছিল যে তারা আসবে না, কিন্তু তারা অ্যাসেসমেন্ট টিম পাঠাবে এটা বলছে। তো যেটা হয় যে তাদের প্রত্যেকেরই এখানে দূতাবাস আছে এবং এই দূতাবাসগুলো কিন্তু বিভিন্ন স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে স্পন্সর করে। আচ্ছা, তো সুতরাং একটা কানেকশন আছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের একটা আপনার খেয়াল আছে হয়তো 2014 সালের নির্বাচনের সময়ে তখনও তারা পাঠায়নি, ভুটান থেকে আর ভারত থেকে 2 জন পর্যবেক্ষক এসেছিলেন, তাও তাদের নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে, আর কেউ পাঠাননি। তাদের যুক্তিটা ছিল বা যেটা বোঝা গিয়েছিল যে দেশ একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সুতরাং তারা পর্যবেক্ষক টিম পাঠাবে না।
এখন তারা কি মনে করে যে এবারও একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ? কারণ পর্যবেক্ষক না পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তিসঙ্গত কারণ আছে। তারা একটা বলছে, মানে যেটা মিডিয়াতে দেখছি যে ফান্ড সমস্যা আর কি। আমি মানে এটা মানে ভেতরের কথা বলতে পারবো না, বাইরে থেকে মনে করেন আপনি একজনকে বললেন এই ওকে যেতে দাও, এবং তাদের প্রস্তুতিও ওকে যেতে দাও, আপনি হয়তো আপনি একজনকে বললেন যে এই ওকে যেতে দাও, তারপরে চোখ টিপে বললেন, তার অর্থ হলো ওকে পিটা দাও। তো ইউরোপিয়ান ইউনিয়ন মুখে কি বলছে আর ভেতরে কি কারণ আছে আমরা তো জানি না। তো সুতরাং আরো কিছুদিন গেলে হয়তো ব্যাপারটা আরো স্পষ্ট হবে। আচ্ছা, তাহলে একটা এখানে বোধহয় মহিউদ্দিন ভাই, মানে নির্বাচন যে ইনক্লুসিভ হবে এইটা বোধহয় ওনারা বুঝে গেছেন যে ইনক্লুসিভ হবে, ফেয়ার হবে কিনা সেটা ডিবেটেবল। কিন্তু যেমন কামাল হোসেন সাহেব বলছেন যে প্রতিকূল অবস্থা যাই হোক না কেন নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াবো না, এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। তো ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিশ্চয়ই তারা কনভিন্সড যে এটা পার্টিসিপেটরি হবে, বাট দ্য পয়েন্ট ইজ যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, সেই দিক থেকে তো আপনার অবজারভার পাঠানোরই কথা। রাজনৈতিক দলগুলোর জন্য ইনক্লুসিভ হবে, ভোটারদের জন্য ইনক্লুসিভ হবে কিনা সেটা নিয়ে আরেকটা ছোট করে জানতে চাই। যুক্তফ্রন্টের একটা অবস্থান দেখা যাচ্ছে, বেশ বিদেশি প্রতিনিধিদের নিয়ে বা দূতাবাসে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বুদ্ধদেব চৌধুরী সাহেবের বাসভবন আসছে গেছে, কিন্তু নির্বাচনে তাদের অংশগ্রহণটা বা অবস্থানটা মানে সেরকম জোরালো অবস্থানটা, যে বক্তব্যটা ছিল, যে বার্গেনটা ছিল ঐক্যফ্রন্টে, সেই এখানে এসে তো একেবারেই তেমন জোরালো কোনো কিছু শোনা যাচ্ছে না। এটার কারণ কি? না, বিশেষ করে আমি বলবো ঐক্যফ্রন্ট বলতে তো মূলত বিকল্প যুক্তফ্রন্ট, যুক্তফ্রন্ট বলতে মূলত বিকল্প ধারা, এবং মূলত মানে তারা পিতা পুত্র। জি। তো তাদের শুরু থেকেই তাদের ভূমিকাটা নিয়ে কেমন কেমন যেন ছিল। কিন্তু বিদেশিদের কাছে আবার কি কদর আছে নাকি না, কি দাওয়াত দেওয়ার কারণে? বিদেশি বলতে হয় কি, আমাদের দেশে আমি বলি আপনাকে, আমাদের দেশে যে দূতাবাসের যারা আছেন, আমাদের একজন রাষ্ট্রদূত হয়তো দেখা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে তার পুরো টেনিওরে একবার দেখা করার সুযোগ পান যখন তিনি ক্রেডেনশিয়াল দেন। এরপরে করিডোরে দেখা সাক্ষাৎ হয় এবং উনি আইডেন্টিফাই করতে পারলে হয়তো হাই হ্যালো করে। কিন্তু আমাদের এখানে একটা দূতাবাসের তৃতীয় সচিবও যে কোনো সময় গিয়ে সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করতে পারেন এইটা, এবং ওরাও খুব এনজয় করে। আচ্ছা, এটা খুব ম্যাটার করে না, এনজয় করে, এবং ওরা যখন নিজেরা আড্ডা দেয় তখন ওরা বলে আজকে অমুক নেতার কাছে গেছিলাম, এইরকম খাইলাম দাইলাম, এবং সে তো আমাদের সাথে এগুলি আলাপ করলো। এগুলি বলে তারা খুব বেশ রসিকতাও করে। মানে খুব একটা এখানে একটা ব্যাপার হলো কি, খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই, কারণ এক্স প্রেসিডেন্ট যারা, মানে বদরুদ্দোজা চৌধুরী একজন এক্স প্রেসিডেন্ট, সুতরাং এক্স প্রেসিডেন্টের উনি একটা তার একটা ক্যাপাসিটি আছে, প্রটোকল আছে, আর শামসুল মুবিন চৌধুরী তো আছেন। তারপর ধরেন যে এর সাথে সাথে মাঝে মাঝে কূটনীতিকরা দেখা, ওই তো এক্স প্রেসিডেন্ট হিসেবে তার। ধন্যবাদ মাহবুব কামাল এবং মহিউদ্দিন আহমেদ, দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের এই সপ্তাহের নির্বাচন নিয়ে আলোচনা শেষ। আগামীকাল অবশ্যই আমাদের আলোচনা আছে গণতন্ত্র এখন অনুষ্ঠানে, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আমরা শনিবার থেকে আবারও এই নির্বাচনী সংলাপ নিয়ে হাজির হব। আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় পুনঃপ্রচার হবে, সেটিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।